পঞ্চতন্ত্রের গল্প। পঞ্চতন্ত্র, শেষতন্ত্র, অপরীক্ষিত কারক। উপগল্প পণ্ডিত মূর্খ। কান্নকুব্জ থেকে শাস্ত্রপাঠ শেষ করে 4 ব্রাহ্মণ পুত্র একসঙ্গে দেশে ফিরে আসছিল। যাত্রার সময় গুরুকে প্রণাম করে যখন তারা বিদায় নিল, তখন গুরু আশীর্বাদ করে বলে দিলেন, বৎসগণ, যে বিদ্যা এতদিন আমার কাছে শিখেছ, জীবনের সকল কাজে তার ব্যবহার করো। গুরুর এই উপদেশ তারা রক্ষা করেছিল, কিন্তু শাস্ত্রবাক্যের আক্ষরিক ব্যাখ্যা করতে গিয়ে তারা মারাত্মক ভুল করে বসল। সেই 4 বন্ধু কিছু দূরে এসে থমকে দাঁড়ালো। তারা দেখল এক বণিকের মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে অপর কয়েকজন বণিক বা মহাজন মিলে। তা দেখে ব্রাহ্মণ পুত্ররা বলল, শাস্ত্রে আছে, মহাজনও যেন গত সপন্থা। মহাজনেরা যে পথে গেছেন তাই পথ। অতএব এসো আমরা এই মহাজনদের পিছনে পিছনে যাই। শবযাত্রীদের সঙ্গে তারা শ্মশানে গিয়ে হাজির হলো। শ্মশানে গিয়ে তারা একটি ধোপার গাধাকে দেখতে পেল। একজন অমনি শাস্ত্র আউড়ে বলল, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ জ্যোতিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ সুদিনে, দুর্দিনে, দুর্ভিক্ষে বা রাষ্ট্র বিপ্লবে, বিচারালয়ে বা শ্মশানে যিনি সঙ্গে থাকেন তিনি বান্ধব। অতএব এই গাধাটি আমাদের একটি বান্ধব। তখন সকল বন্ধু গিয়ে গাধাটিকে জড়িয়ে ধরল। কেউ তাকে আদর করতে লাগলো, কেউ নদী থেকে জল এনে তার পা ধুয়ে দিতে লাগলো। এমন সময় কোথা থেকে একটা উট ছুটতে ছুটতে সেই দিকে এলো। উটকে দেখে এক বন্ধু জিজ্ঞাসা করলো, ইনি কে? অপর একজন বন্ধু বলল, ইনি নিশ্চয়ই ধর্ম। শাস্ত্রে আছে, ধর্মস্য তরিতাগতি, অর্থাৎ ধর্মের গতি অতি দ্রুত। অন্য বন্ধুরাও স্বীকার করলো যে এটিই ধর্ম, আর অন্য কেউ নয়। তারা এক বাক্যে বলে উঠল, ইষ্টং ধর্মেন যোজয়েত। ইষ্টকে ধর্মের সঙ্গে যোগ করতে হয়। তাই তারা ইষ্ট গাধা আর ধর্ম উটকে একসঙ্গে বেঁধে নিয়ে চলল। গাধাটার বোধহয় এত সব কাজ ভালো লাগছিল না, তাই সে প্রতিবাদ করার জন্য ভীষণ বিকট চিৎকার জুড়ে দিল। তার চিৎকার শুনতে পেয়ে ধোপা ছুটে এসে ব্রাহ্মণ পুত্রদের তাড়া করল। তারা ছুটে নদীর দিকে গেল। নদীর তীরে বাঁধা ছিল একটি ছোট্ট নৌকো। ব্রাহ্মণ পুত্রেরা ছুটে গিয়ে সেই নৌকোয় উঠে বাঁধন খুলে দিল। তারা ভাবল এই নৌকার সাহায্যেই তারা নদী পার হয়ে ওপারে যাবে। ধোপার ভয়ে ভীত হয়ে ব্রাহ্মণ পুত্রেরা জোরে নৌকো চালিয়ে দিল। দেখতে দেখতে নৌকো গেল মাঝ নদীতে। এমন সময় এক বন্ধু দেখল একটা পলাশের পাতা ভেসে আসছে। তাই দেখে তার একটা শ্লোক মনে পড়ে গেল। সে বলল, অগমিষ্যতি যৎপত্রং তদস্মাং তারয়িষ্যতি। যে পত্র আসবে তাই আমাদের রক্ষা করবে। এই বলে সে লাফ দিয়ে সেই ভাসমান পলাশ পাতাটির ওপর লাফিয়ে পড়ে হাবুডুবু খেতে লাগলো। বিপদ দেখে অন্য বন্ধুরা হতভম্ব হয়ে গেল। বন্ধু ডুবে যাচ্ছে, সর্বনাশ উপস্থিত, এখন কি করা উচিত? এ বিষয়ে শাস্ত্র কি বলে? এক বন্ধু বলে, শাস্ত্র বলে, সর্বনাশে সমুৎপন্নে অর্ধং তজ্জতি পণ্ডিত। অর্থাৎ সর্বনাশ উপস্থিত হলে পণ্ডিতেরা অর্ধেক ত্যাগ করেন, কেননা অপর অর্ধেক দিয়েও কাজ চলতে পারে। এই বলে সে নৌকায় পাওয়া একটি দা দিয়ে নিমজ্জমান বন্ধুর মুণ্ডুচ্ছেদন করে ফেলল। 3 বন্ধু অবশিষ্ট রইল। নদী পার হয়ে সেই 3 বন্ধু এক গ্রামের মধ্য দিয়ে গেল। গ্রামে গিয়ে তারা এক গৃহস্থ বাড়িতে আতিথ্য গ্রহণ করল। গৃহস্থ অতিথিদের নানা রকম অন্ন ব্যঞ্জন ও পিঠে পায়েস দিয়ে আপ্যায়ন করলেন। খেতে খেতে এক বন্ধু দেখল তার ব্যঞ্জনে রয়েছে একটি লম্বা সুতো। তখন তার মনে পড়ে গেল, দীর্ঘসূত্রী বিনশ্যতি, অর্থাৎ যে দীর্ঘসূত্রী তার বিনাশ হবে। অর্থাৎ নিজের বিনাশের কথা চিন্তা করে সে না খেয়েই উঠে পড়ল। অপর এক বন্ধু দেখল তার পাতে রয়েছে সছিদ্র পিঠা। সে বলে উঠল, ছিদ্রে নানার্থা বহুলী ভবতি, অর্থাৎ ছিদ্রই অনেক অনর্থের মূল। অতএব ওহে বন্ধু, আহার ত্যাগ করে উঠে এসো। এইভাবে 3 বন্ধুই আহার ছেড়ে উঠে পড়ল। পণ্ডিতদের অদ্ভুত কথা আর কাজের পরিচয় পেয়ে গাঁয়ের লোকেরা হাসতে লাগলো।
ক্রমে পণ্ডিত মূর্খদের বোকামির আরও অনেক কথাই জানা গেল। পণ্ডিত হয়েও তারা উপহাসেরই পাত্র হলো। গল্প শেষ করে সেই তৃতীয় বন্ধুটি বলল, তোমার অবস্থাও এই রকমই হয়েছে। যে শুনবে তোমার বোকামির কথা সেই হাসবে। চক্রধারী চতুর্থ বন্ধুটি বলল, বন্ধু, আমায় উপহাস করতে পারো, কিন্তু সবই দৈবের অধীন। দেখো, বুদ্ধিমানেরাও বিপদে পড়েন। একবার সহস্রবুদ্ধি মাছের কথা ভেবে দেখো। তৃতীয় বন্ধুটি বলল, সহস্রবুদ্ধির কি হয়েছিল? তখন চক্রধারী চতুর্থ বন্ধুটি বলতে লাগলো, সহস্রবুদ্ধির বিপদের গল্প। এর পরের গল্প, সহস্রবুদ্ধির বিপদ। এখনকার উপগল্প, সহস্রবুদ্ধির বিপদ। কতকালের একটা দিঘি ছিল, লোকে বলতো তাল দিঘি। তাল দিঘিতে ছিল অনেক মাছ। দিঘির অগাধ জলে মাছেরা সুখে খেলা করত। শতবুদ্ধি আর সহস্রবুদ্ধি ছিল সেই পুকুরের দুই ধেড়ে মাছ। কত রকম সাঁতার তারা জানত। আত্মরক্ষার অনেক কৌশলও তাদের জানা ছিল। তাদের বুদ্ধি কৌশলের কোনো লেখাজোখা ছিল না। তারা দেমাক করে বলতো, মাছেদের মধ্যে আমাদের মতো বুদ্ধিমান আর নেই। সেই বুদ্ধিমান মাছেদের বন্ধু ছিল এক ব্যাঙ। তার নাম ছিল এক বুদ্ধি। এক বুদ্ধি সপরিবারে সেই পুকুরের কিনারায় বাস করত। মাছেরা এক বুদ্ধির কাছে গভীর জলের গল্প বলতো। এক বুদ্ধি ব্যাঙ বলতো ডাঙার খবরাখবর। এক বুদ্ধি মাছেদের ডেকে বলল, শুনেছ শতবুদ্ধি? শুনেছ সহস্রবুদ্ধি? জেলেরা বলে গেছে কাল সকালে এসে তারা এ পুকুরের সব প্রাণীকে ধরে নিয়ে যাবে। একটি প্রাণীকেও রেহাই দেবে না। এখন কি করা উচিত? শতবুদ্ধি বলল, এতে ভয়ের কোনো কারণ দেখছি না। জেলেদের চেয়ে আমরা কম বুদ্ধি রাখি না। এমন প্যাঁচ কষবো যে জেলেদের জাল টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাবে। সহস্রবুদ্ধি বলল, কেন ঘাবড়াচ্ছ বন্ধু? জেলেরা আসুক, পরে দেখা যাবে। উচিত অনুচিত তখন ঠিক করা যাবে। কত কত জেলে দেখেছি, ফুহ। এক বুদ্ধি ব্যাঙ বলল, বন্ধু হে, তোমাদের তো অনেক বুদ্ধি আছে, কিন্তু আমার মাত্র এক বুদ্ধি। বিপদের সময় তোমরা বুদ্ধির জোরে পালাতে পারবে, আমার কিন্তু আগে থেকেই সাবধান হতে হবে। এই বলে ব্যাঙ তার স্ত্রী পুত্রকে নিয়ে রাস্তার ধারে ছোট ডোবাটায় চলে গেল। পরের দিন ভোরবেলায় জেলেরা এসে তালদিঘিতে জাল ফেলল। শতবুদ্ধি আর সহস্রবুদ্ধির তখন নিজেদের বুদ্ধির ওপর খুব বিশ্বাস ছিল। তারা ভেবেছিল তারা কৌশলে জাল থেকে পালিয়ে যাবে। কিন্তু যতই কৌশল তারা করলো, ততই তারা বেশি করে জালে জড়িয়ে পড়ল। শেষে এমন হলো যে জেলেরা সহজেই তাদের ধরে ফেলল। অন্যান্য মাছের সঙ্গে শতবুদ্ধি আর সহস্রবুদ্ধিকেও তারা বাড়ি নিয়ে চলল। এত বড় বড় দুটো মাছ পেয়ে জেলেরা খুব খুশি হয়েছিল। শতবুদ্ধি একটু বেশি ভারী ছিল, তাই এক জেলে তাকে মাথায় করে বয়ে নিয়ে চলল। অপর একজন সহস্রবুদ্ধিকে হাতে ঝুলিয়ে নিল। এক বুদ্ধির সেই ডোবাটার ধার দিয়েই পথ, সেই পথেই জেলেরা যাচ্ছিল। এমন সময় এক বুদ্ধি ব্যাঙ তার গিন্নিকে ডেকে বলল, দেখো গিন্নি, শতবুদ্ধি মাথায় রয়েছে আর বেচারা সহস্রবুদ্ধি ঝুলে রয়েছে, আর আমি মাত্র এক বুদ্ধি, তাই বেঁচে গেলাম। গল্প শেষ করে চক্রধারী চতুর্থ বন্ধু বলল, তাই বলছিলাম বন্ধু, সবই অদৃষ্ট। অদৃষ্টে থাকলে বুদ্ধিমানেরাও বিপদে পড়েন। তৃতীয় বন্ধুটি বলল, তোমার কথা তো বুঝলাম, কিন্তু তুমি যদি আমার কথা শুনতে, তবে আর এমনটি হতো না। বন্ধুর কথা না শুনে একটি গাধার কি হয়েছিল জানো তো? চতুর্থ বন্ধু জিজ্ঞাসা করলো, কি হয়েছিল বলো শুনি। তখন তৃতীয় বন্ধুটি বলতে শুরু করলো গর্ধব রাগিনীর কাহিনী। এর পরের উপগল্প, গর্ধব রাগিনী।